আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যাপারে কথা বলতে চাচ্ছি। উনি কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন এবং উনি একটা ২ দেশের মধ্যে একটা স্বাক্ষর করলেন, যেটা হচ্ছে আপনার মাদক এবং সন্ত্রাস আ নিরসনে একসাথে কাজ করবে। তো এখন আমার উনার কাছে প্রশ্ন যে আ একটা সময় যখন হাসিনা ছিল, আ তখন উনি আ ইন্ডিয়ার সাথে এরকম অনেক সমঝোতা চুক্তি করেন। যার ফলাফল আ ইন্ডিয়ার বাংলাদেশে ভরে গেছিল। আ এখন আপনারা আবার হচ্ছে পাকিস্তান নামক মানে গাছের ডাল ধরছেন। আ আবার আরেক রকম সমঝোতা স্বাক্ষর করতেছেন। আ তো এই যেটা মানে হাসিনা সরকার করে গেছে, সেটা মানে আমরা কখনই মেনে নিতে পারিনি। কেন ভারত এসে বাংলাদেশের মধ্যে নাক গলাবে। ঠিক তেমনিভাবে আমরা এটাও মানব না যে পাকিস্তান কেন বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে। এখন তারপরেও যদি কোনো উপকার হতো পাকিস্তানের দের দ্বারা, তাহলে আমরা অবশ্যই মেনে নিতাম। কিন্তু আপনি আসলে নিউজ পড়েন কিনা, খবরের কাগজ পড়েন কিনা আমি জানি না। তবে মানে আপনি প্রতিনিয়ত আপনি খবরের কাগজে দেখবেন যে পাকিস্তানের নিজস্ব লোকাল যে খবরের কাগজ আছে, সেখানে আপনি দেখবেন কিছুদিন পরই বাসে বোম ব্লাস্ট হয়, বিমানবন্দরে বোম ব্লাস্ট হয়। আ মানে এমন কোনো জায়গা নেই তারা বোম ব্লাস্ট করে তাদের নিজস্ব লোকাল সন্ত্রাসীরা যারা পাকিস্তানি, তারা নিজস্ব আ লোকাল হয়েও তাদের নিজেদের লোকদেরকে তারা বোম ব্লাস্ট করে মেরে ফেলে। আর এটা অহরহ ঘটতেছে। এমন না যে হঠাৎ ঘটতেছে। তো সেক্ষেত্রে পাকিস্তান যারা যে সরকার, পাকিস্তানের সরকার যারা নিজেদের দেশকে সুরক্ষা রাখতে পারে না, সেখানে আমাদেরকে কি সুরক্ষা দিবে? ঠিক আছে, এখন আমাদের কাছে যদি প্রতিরক্ষা ব্যবস্থার যে প্রযুক্তিগত যে ব্যবস্থা, সেগুলো যদি না থেকে থাকে, আমরা পাকিস্তান থেকে ক্রয় করতে পারি সেই প্রযুক্তিগুলো। বা পাকিস্তান কেন, মানে আই মিন আ পৃথিবীতে যতগুলো দেশ আছে, উন্নত দেশ আছে, তো তাদের থেকে আমরা প্রতিরক্ষামূলক যে প্রযুক্তি আছে সেগুলোকে ক্রয় করতে পারি এবং আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে স্ট্রং করতে পারি। কেন আমাদেরকে পাকিস্তানের দিকেই ঝুঁকতে হবে? এখন জিওগ্রাফিক্যালি পাকিস্তান আমাদের মানে অনেক কাছে এর জন্য, না পাকিস্তান এখনো মনে প্রাণে এটাকে পূর্ব পাকিস্তান মনে করে এর জন্য। না বাংলাদেশে এমন কিছু পাকিস্তান প্রেমিক আছে যারা এখনো বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, পূর্ব পাকিস্তান মনে করে। আমার এইগুলো আপনাদের কাছে প্রশ্ন যে কেন পাকিস্তানের দিকে আমাদেরকে হাত বাড়াতে হবে? আ পৃথিবীতে তো আরো অনেক দেশ আছে, তাই না? তো এখন এই যেই কারণেই হোক, আপনারা পাকিস্তানকে আসলে কোন মূলা মানে ঝুলিয়ে দেখাচ্ছেন, যার কারণে পাকিস্তান মানে শেখ হাসিনা যাওয়ার পরেই পাকিস্তান হুট করে আমাদের দেশে চলে আসলো। আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি মানে করার আগ্রহ প্রকাশ করলো। হ্যাঁ? তো এটা আসলে আর আপনারাও সুন্দর হাত বাড়িয়ে দিলেন। তো সেটা আপনার এই যে দেখা সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধতা থাকলেই ভালো। কিন্তু তাদেরকে আপনারা আমাদের বাংলাদেশের ডিপ স্টেটে জায়গা করে দিবেন, এটা কখনোই বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না। কেননা আমাদের উচিত না ৭১ ভুলে যাওয়া। আমরা ৭১ কখনোই ভুলব না। ৭১ এ আমরা কিভাবে ভুলে যাবো বলেন? পাকিস্তান হানাদার বাহিনী মানে শুধু আমাদের মা-বোনদেরকে রেপই করেনি। পাকিস্তান হানাদার বাহিনী ওই একটা ওই গরু চড়ায় রাখাল বালকদের ছাড়েনি, হ্যাঁ? মুক্তি বলে আ গুলি করে মেরে ফেলেছে। শুধু তাই না, যদি ওই মানে যাদের সন্দেহ হয়েছে মুক্তিবাহিনী, ওই ঘরে যদি একটা শিশু সন্তানও থাকছে, সেই শিশুরে আছাড় দিয়ে মেরে বুট জুতা দিয়ে পা দিয়ে পাড়িয়ে এত নির্মমভাবে মানে যদি তারা মারতে পারে, তাহলে আমাকে বলেন সেই পাকিস্তান জাতি কতটা বর্বর আর নির্মম হতে পারে। আর তাদের সাথে আমরা লেজ গুটিয়ে বারবার তাদের সাথে আমরা হাত মিলাতে যাই। তো এখন আ আমি ইন্ডিয়া, পাকিস্তান ২ দেশেরই আমি বিরোধিতা করি। এই কারণে যত
বিরোধিতা এই কারণে করি কারণ আমরা দেখেছি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ছিল যেটা হচ্ছে 1971 সালের আগে, আবার হচ্ছে এই যে দীর্ঘ 1971-এর পরে ইন্ডিয়ার সাথে সম্পর্ক হয়েছে। কেউই আসলে হচ্ছে কাউকে কিছু এমনি এমনি দিয়ে দেয় না। তো এখানে আমরা তাহলে হচ্ছে বাণিজ্যিক যে সম্পর্ক সেগুলো গড়ে তুলতে পারি, কিন্তু ওই যে আমাদের যে মধ্যে যে হচ্ছে যে আত্মার সম্পর্ক এগুলো তৈরি করার কোনো মানেই হয় না, ঠিক আছে? আর পাকিস্তানের সাথে যে হচ্ছে আমরা এই মানে শেখ হাসিনা পড়ে যাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে যে এত এত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে, এটা এতটা ভালো না। এর কারণ হচ্ছে দেখেন 1971 সালের যে আগ মুহূর্তটা যখন হচ্ছে আপনার পাকিস্তান যখন মানে ক্ষমতায় ছিল, পূর্ব বাংলার ক্ষমতায় ছিল, তখন আপনারা মানে আমাদের দাদা বা আপনারা আমাদের থেকে বয়সে বড়, তো সেক্ষেত্রে আমাদের থেকে ইতিহাস সম্বন্ধে ভালো ধারণা থাকার কথা। তো সেখানে আপনাদেরকে বলে দিতে হচ্ছে যে আসলে কি হয়েছিল। তো আমি আপনাদের শুধু এটাই মনে করে দিতে চাচ্ছি যে হচ্ছে বাংলাদেশে যে হচ্ছে জনগণ পাকিস্তানকে হচ্ছে চায়নি, এর অনেকগুলো কারণ ছিল। বাংলাদেশে হচ্ছে যখন হচ্ছে এমন একটা সময় ছিল যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে শুধু মাত্র একটা ব্যাংক ছিল, একটা স্বায়ত্তশাসিত ব্যাংক ছিল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের এই বাংলার পার্ট ডেভেলপমেন্টের জন্য হচ্ছে যেই অর্থ বরাদ্দ দরকার ছিল তারা কখনই সেটা বরাদ্দ করেনি। তার মানে আমরা যতদিন পাকিস্তান ছিল আমরা তাদের দ্বারা বিভিন্নভাবে শোষিত হয়েছি। যখন আমরা বললাম না আর হচ্ছে আমরা শোষিত হতে চাই না, তখন কিন্তু তারা 25শে মার্চ রাতে আমাদেরকে মানে নির্মমভাবে হত্যা করে। তো এখন শুধু কাওয়ার্ড যারা হচ্ছে ওই কাপুরুষ, হ্যাঁ, তারাই হচ্ছে এরকম মানে কর্মকাণ্ড করে। যারা হচ্ছে একমাত্র কাওয়ার্ড এবং কাপুরুষ তারাই হচ্ছে যে 25শে মার্চের মতো রাত তারা হচ্ছে সৃষ্টি করতে পারে। ঢাকার সমস্ত ঘুমন্ত মানুষকে তারা নির্মমভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে। তো তাদের সাথে কিভাবে আমরা হাত মিলাতে চাই, এটা হচ্ছে আসলে কখনই কেউ মেনে নিতে, যে হচ্ছে আসলে হুঁশ জ্ঞানের মানুষ সে কখনোই এসব মেনে নিতে পারবে না, ঠিক আছে? তো আমি বলবো যে পাকিস্তানের যে হচ্ছে সাথে সম্পর্ক যে আপনারা বাড়াচ্ছেন সেটা বুঝে শুনে বাড়িয়েন, ঠিক আছে? আর আমি বলবো যে যতটা সম্ভব পাকিস্তান থেকে দূরে থাকাই ভালো, কারণ এমন করতে করতে একটা সময় আবার সেই ইতিহাস পুনরাবৃত্তি হতেই পারে। 25শে মার্চ রাত আবার আসতে পারে, কারণ হচ্ছে আপনারা যখন পাকিস্তান আমাদেরকে হেল্প করবে, তারা কি স্বার্থে হেল্প করবে, মানে তাদের স্বার্থটা কি? তাদের স্বার্থটা হচ্ছে এটা, তাদের চিন্তাধারা এটা এখনো তাদের পূর্ব পাকিস্তান। এমনকি আপনি যদি হচ্ছে কখনো হচ্ছে যে পাকিস্তানিদের যারা হচ্ছে প্রকৃত পাকিস্তানি এখন মানে তাদের আপনার মানে মানে কথোপকথন শুনেন, তারা এখনো এই দেশটাকে তাদের নিজেদের দেশ বলে মনে করে, পূর্ব পাকিস্তান হিসেবে। তো এটা হচ্ছে মানে আমি জানি না কেউ ভালো মনে করে কিনা, আমি মনে করি না তারা এটা ভালো। কারণ হচ্ছে ওরা আমাদেরকে শোষণ করার একটা মানে শুধু একটা সুযোগ দরকার, আবার তারা হচ্ছে আমাদেরকে শোষণ করা শুরু করে দিবে যদি হচ্ছে ওরা এই সুযোগটা পায়, ঠিক আছে? তো আপনি ওই সাহায্যের মূলা ঝোলাতে ঝোলাতে একসময় ওই ইন্ডিয়ার মতো যে হচ্ছে বাংলাদেশে ভরে দিয়েছিল, ইন্ডিয়া তো তাও একটা সীমাবদ্ধতা ছিল ওদের ভিতরে। পাকিস্তান সুযোগ পাইলে কোনো সীমাবদ্ধতা রাখবে না, ওরা পুরো বাংলাদেশকে নিজেদের স্টেট হিসেবে নিয়ে নেবে। তো তখন আমরা কোথায় থাকবো সেটা ভালো করে চিন্তা করেন, ঠিক আছে? আমরা আসলে আদৌ কি বেঁচে থাকবো কিনা সেটা আসলে চিন্তা করেন। তো আমি আপনাদেরকে মানে বারবার মানে সতর্ক করে দিব যে হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক করার আগে ভালোভাবে চিন্তা করে মানে সম্পর্ক গড়েন, ঠিক আছে? আর দেখেন কিছুদিন আগে ইন্ডিয়াতে হচ্ছে একটা প্লেন দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, প্যাসেঞ্জার প্লেনের। সেখানে হচ্ছে যে আপনার বিল্ডিং হচ্ছে আইসা হচ্ছে ল্যান্ড করে বা বিল্ডিং এ আঘাত হানে, একটা যাত্রী বাদে সবাই মারা যায়। ঠিক ঠিক তেমনি মাইলস্টোনে হচ্ছে আপনার প্রশিক্ষণরত যে পাইলট ছিল, ঠিক তেমনি হচ্ছে আপনার মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটলো, এতগুলো মানে ছোট ছোট বাচ্চা শিশু স্কুল কলেজে পড়ে তাদের হচ্ছে জীবন দিতে হলো। তো এখানে আপনি মিল পাচ্ছেন কিনা? এখন আমার কথা হচ্ছে যে দেখেন, দুই দেশে এই যে ঘটনা মানে এই যে ঘটনা ঘটলো, ধরেন শেখ হাসিনা পড়ে যাওয়ার পরেই হচ্ছে এই ঘটনা ঘটলো, তার পিছনে আসলে কে আছে?
এমনও তো হতে পারে যে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি আছে যারা হচ্ছে কোনো না কোনো উপায়ে তারা হচ্ছে আমাদের সুরক্ষা ব্যবস্থায় ঢুকে এই সমস্যা মানে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আর মাঝখান থেকে তারা মানে সাহায্যের হাত বাড়াচ্ছে। হতেই পারে এরকম। তো আমি বাংলাদেশ বিমান বাহিনীদেরকে অনুরোধ করব যে হচ্ছে এই যে হচ্ছে প্রশিক্ষণরত যে বিমান বিধ্বস্ত হয়েছে, এটা আজকে নতুন না, মানে এইবার নতুন না। আমি এর আগেও শেখ হাসিনা থাকার সময় হচ্ছে শুনেছি, কিন্তু তখন হচ্ছে এই এত বড় ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ, সাধারণ যে হচ্ছে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা, এমন ঘটনা ঘটেনি। শুধু কথা সাধারণ কোনো মানুষ মরেনি, শুধু হচ্ছে পাইলটেরই যা হয়েছে বা হচ্ছে বিমান বিধ্বস্ত হয়েছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটেছে এটা আসলে হচ্ছে খুবই মানে একটা ওয়ার্নিং হিসেবে আমরা নিব। তার কারণ হচ্ছে যে এই যে মানে এতগুলো মানুষ মারা গেছে, আপনাদের আমি আমি বলবো যে আপনাদের নেগলিজেন্স ছিল এখানে। যদি না থাকতো তাহলে কিসের জন্য মানে আপনাদের বিমান ওখানে এসে পড়লো, বা হচ্ছে আমার কথা শুরুতে হচ্ছে পাইলট কিভাবে কন্ট্রোল হারিয়ে ফেলে, ঠিক আছে? তো এখানে হচ্ছে হয়তো আমাদের প্রযুক্তিগত সমস্যা। তো আমাদের যদি প্রযুক্তিগত সমস্যা হয় সেটা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করেন। আর এইখানে যদি এমন হতে পারে যে হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির কোনো কলকবজা ঘুরাইছে, হ্যাঁ? এমন হতে পারে যে হচ্ছে অ্যারোনটিক্যাল যে ইঞ্জিনিয়ারগুলো আছে তারা হচ্ছে একটা প্লেন সম্বন্ধে টপ টু বটম জানে, ঠিক আছে? একজন পাইলট হচ্ছে লাইক আ ড্রাইভার, হ্যাঁ? একটা পাইলট হচ্ছে একটা প্লেনকে উড়ায়, কিন্তু একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সে প্রত্যেকটা পার্টস সম্বন্ধে জানে। তো তারা যদি হচ্ছে ইচ্ছাকৃতভাবে এমন কিছু ঘটনা যখন হচ্ছে চেক আপ হয়, হ্যাঁ, আই মিন ফ্লাই করার পূর্বে যখন চেক হয়, তখন যদি হচ্ছে এমন কোনো কিছু করে থাকে, ঠিক আছে, তখন তাহলে কিন্তু হচ্ছে এরকম দুর্ঘটনা এটা পাইলটের দোষ না, ঠিক আছে? তো এইটা ভালোভাবে তদন্ত করে এটার ভালো একটা প্রতিবেদন বাংলাদেশের জনগণকে উপস্থাপন করুন, যাতে করে হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে এই ঘটনাটা আসলে কেন ঘটেছে, ঠিক আছে? আর এত লুকায়িত রাখার কিছু নেই। যদি হচ্ছে মানে এমন কিছু বাংলাদেশের জনগণের জানার অধিকার রাখে, অবশ্যই আপনাদের উচিত জানানো, ঠিক আছে? আর লুকিয়ে লুকিয়ে কি করবেন? কারণ একটা সময় দেখবেন যে এই জনগণই আপনাদের পাশে দাঁড়াবে। আপনি যদি জনগণের নিয়ে ভাবেন, জনগণই আপনার পাশে দাঁড়াবে। দেখবেন আপনার আশেপাশের লোকরা থাকবে না তখন, যখন আপনি সমস্যায় পড়বেন, ঠিক আছে? তো আমি বলব যদি হচ্ছে মানে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা হচ্ছে বাংলাদেশের সুরক্ষার জন্য মানে হুমকি স্বরূপ, সেটা অবশ্যই আপনাদের উচিত বাংলাদেশের জনসম্মুখে আনা। তো পাশাপাশি হচ্ছে বর্তমানে যে হচ্ছে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতেছে, যে সমন্বয়ক আছে তাদের ভিতরে তো হচ্ছে পাকিস্তান চেতনায় ভরা, হ্যাঁ? মাঝে মাঝেই হচ্ছে শুনি যেটা হচ্ছে এরকম। তো আমি বলবো যে হচ্ছে মানে ভাইবা চিন্তা করে কাজ করেন, হ্যাঁ? কারণ ওই যে আমরা একটা ডায়লগ আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো ভাইবা চিন্তা করে হচ্ছে কাজ করেন, যাতে করে হচ্ছে যে মানে আমাদের যে বাপ-দাদা যা হচ্ছে বিল্ড আপ করে গেছে, তা হচ্ছে আমরা যেন হচ্ছে যে কারো হচ্ছে প্ররোচনায় পড়ে যে সেগুলো যেন আবার না হারিয়ে যেতে হয়। আমার এই ইঙ্গিতটা আপনার এটাই দেওয়া যে হচ্ছে আমরা যে একটা বাংলাদেশ পেয়েছি সেটাও যেন আমাদেরকে না হারাতে হয়। হ্যাঁ, এমন দিকে আপনারা যায়েন না, ঠিক আছে? তো হয়তো সবাই তো ভালো থাকতে চায়। এখন দেখা গেছে বাংলাদেশের রাজনীতি এমন পরিস্থিতি এমন তৈরি করে ফেলছে সিস্টেমগতভাবে, রাজনীতি এখন একটা রাজকীয় ব্যবসা, যেখানে হচ্ছে টাকা আর টাকা, হ্যাঁ, সম্মান, ক্ষমতা সব আছে। তো এখন ওই রাজনীতিতে হচ্ছে যে সে ঢুকে যায়। ঢুকে গিয়ে এখন আবার এর মধ্যে হচ্ছে আসে না যে, কারণ বাংলাদেশের পুরো রাজনৈতিক যে হচ্ছে প্রত্যেকটা দলের ভিতরে বেশিরভাগই হচ্ছে মূর্খ, হ্যাঁ, নীতিহীন মানুষগুলা। কারণ দেখা গেছে তারা হচ্ছে সবকিছু করতে পারে তাদের ক্ষমতা বহাল রাখার জন্য। তাদের ভিতরে বিন্দুমাত্র এথিক্স আছে কিনা আমার সন্দেহ, ঠিক আছে? কেননা দেখা গেছে কি যে হচ্ছে তাদের একটা পজিশন পাওয়ার জন্য, একটা নমিনেশন পাওয়ার জন্য তারা কোনো মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। তো এইভাবে আজকে আপনার প্রতি যদি মারতেছেন, কালকে হচ্ছে আপনাকে আরেকজন মারবে, পরশু আপনার আত্মীয়-স্বজনকে আরেকজন মারবে। তো এইভাবে ওই প্রতিহিংসার রাজনীতি না করে একটা ভালো একটা মানে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করুন, ঠিক আছে?
ক্ষমতা কারোই চিরস্থায়ী না। কত বছর আর বাঁচবেন? ১০০ বছর বাঁচলেন, এর চেয়ে তো বেশি বছর বাঁচবেন না। তো এত 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 মানে আ মারামারি, কাটাকাটি, হ্যাঁ? পরিবেশ তৈরি করে মানে আপনি আসলে কি ভবিষ্যতে আসলে ভালো ভবিষ্যতের আশা করেন? আ তো বাংলাদেশের মানুষের ভিতরে বেশিরভাগ শুধু রাজনৈতিকবিদও না, তারা মানে সা সাধারণ জনগণের মধ্যে এখন এখন বাংলাদেশে থাকাটা অনীহা চলে আসছে যে, বাংলাদেশের পরিস্থিতি এতই খারাপ যে হচ্ছে বাংলাদেশ থেকে ভাগো তাইলেই হচ্ছে বিদেশে পাড়ি জমাও। তো এই অনীহাটা আমাদের দেশের মানুষ আমরাই তৈরি করছি। আমাদের দেশে যে হচ্ছে আমরা ক্যাপ্টেন চুজ করি, যে নেতাদের আমরা চুজ করি, আমরা ভুল নেতাদের চুজ করি যার কারণে এই পরিস্থিতি আজকে আমরা উপনীত হইছি। তো আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবাইকে আমি বলব যে আ একদিন তো মরতে হবে সবাইকে, তাই না? তো আ সৃষ্টিকর্তাকে কি হিসাব দিবেন? মানে কি হিসাব দিবেন সেটাও একটু চিন্তা করে রাইখেন। ঠিক আছে? এখন যদি আপনি এটা বিশ্বাস না করেন, এখন আপনাকে বলে লাভ নেই। তবে মরতে তো হবে, এটা তো বিশ্বাস করেন, সবাই মরবে। তো এই যে দুনিয়াতে এই অপকর্ম করে গেলে সবাই আপনাকে ওই খারাপ খারাপ দৃষ্টিতেই হচ্ছে মনে করবে। আর ভালো কিছু করে গেলে চিরদিন ভালোই থেকে যাবে। মানুষ মনে করবে যে এই মানুষটা ভালো ছিল, ভালো কিছু করে গেছে দেশের জন্য। ঠিক আছে? তো আমি চাই আপনারা হচ্ছে ইতিহাসে এমনভাবে লেখা থাকেন যেন হচ্ছে আপনি ভালো কিছু করে গেছেন, মানুষ আপনাদেরকে মনে করে। ঠিক আছে? তো আ আমি এটা বলতে চাই যে আপনার কেউ যদি হচ্ছে মানে অশিক্ষিত হয়, তাও তো সে ভালোটা বুঝে যে দেশের জন্য কি ভালো সেটা বুঝে। সে সেটা আ করে না শুধু, কেননা তার হচ্ছে নিজের স্বার্থ আর থাকে না। হ্যাঁ? তো এখন মানে যারা রাজনীতিতে ঢুকতে চান তারা হচ্ছে স্বার্থ দেখলে তো আসলে হচ্ছে রাজনীতি আসলে আ মানে করা উচিত না। হুম? আপনারা রাজনী রাজনৈতিক যেই নীতি থাকার কথা, আদর্শ থাকার কথা সেটা আপনারা উলট-পালট করে ফেলছেন। মানে উল্টিয়ে ফেলছেন। দেখেন একজন রাজনীতিক বা একজন নেতা তারই হওয়া উচিত যার দেশের প্রতি ভালোবাসা আছে, যার জনগণের প্রতি ভালোবাসা আছে। তো দেশের জনগণই হচ্ছে অনেক স্তরের জনগণ আছে। এখন আপনি যার দ্বারা বেনিফিটেড হচ্ছেন তাকেই হচ্ছে আপনি আ মানে আপনার সাহায্য সহযোগিতার হাত বাড়াইলেন। আর যার দ্বারা বেনিফিটেড হচ্ছেন না আ তাদেরকে হচ্ছে ওই ভোট পর্যন্ত রেখে গেলেন, ভোট নিলেন, ভুলে গেলেন সবকিছু। এমন তো হওয়া উচিত না। তো একজন জনদরদিকেই হচ্ছে দেশের নেতা হিসেবে মানে আমাদের সিলেক্ট করা উচিত। আমাদের নির্বাচন করা উচিত। ঠিক আছে? এটাই হচ্ছে আসলে প্রয়োজন। তো আমি সব নেতাদের বলব, দেখেন আ মানে আপনারা চাইলেই এই দেশটাকে আপনারা মানে একটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মানে ভালো একটা দেশে পরিণত করতে পারেন। আমাদের প্রয়োজন না ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর যাওয়া। আ তো আমরা চাইলে হচ্ছে তাদের চেয়েও ভালো কিছু করতে পারি। যতদিন পর্যন্ত আপনাদের ল্যান্ড আছে, বাংলাদেশের যে ল্যান্ড আছে, যতটুকু ল্যান্ড আছে, এই ল্যান্ডকে ডেভেলপ করতে আমরা সবকিছু করতে পারি। আর আমরা এগুলো করতে হলে আমাদের হচ্ছে পর্যাপ্ত হচ্ছে পরিকল্পনা দরকার এবং হচ্ছে বাস্তবায়ন দরকার এবং ইচ্ছাশক্তি দরকার। এবং এর মাঝখানে এগুলো থাকা সত্ত্বেও আমরা ব্যর্থ হয়ে যাব যদি হচ্ছে আমরা দুর্নীতিটাকে এখান থেকে সরাতে না পারি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মানে মাথায় রেখেই হচ্ছে আসলে সামনে দেশটা এগোতে পারবে। তো এখন আপনারা সব জানেন, বুঝেন, করেন। কিন্তু হচ্ছে আপনারা ভালো কাজটা করবেন না। এখন কেউ বলারও কিছু নাই। তার কারণ হচ্ছে আপনাদের কাছে মানি পাওয়ার আছে, আপনাদের মাসল আছে, আপনার হচ্ছে কিছু জনগণ সাপোর্ট করে কারণ তাদের স্বার্থ আছে। সো সেদিক থেকে হচ্ছে আপনারা খুবই মানে গর্ব অনুভব করেন। কিন্তু আসলে হচ্ছে বাস্তবে আ দেশের হচ্ছে আসলে প্রকৃত যে ডেভেলপমেন্ট, যে উন্নত হওয়া উচিত সেই উন্নয়নটা হচ্ছে না কিন্তু। ঠিক আছে? আপনারা ভালো করেই সেটা জানেন। আপনি রাস্তাঘাট দেখেন, শেখ হাসিনা যতটুকু যা করছে, হ্যাঁ? আ তো তারপরেও দেখবেন আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। ঠিক আছে? কারণ এটাও একটা কারণ ছিল। শেখ হাসিনা যা করছে সেটাও কিন্তু পর্যাপ্ত ছিল না। কারণ মা আমাদের মধ্যে যে দুর্নীতি আমরা গ্রস্ত হয়ে আছি, এই যেগুলো মানে হচ্ছে
দেশের বা হচ্ছে এই পুরো দেশটা যদি আপনি একটা জাহাজ মনে করেন, সেই জাহাজে যদি অনেকগুলো ফুটা থাকে, হ্যাঁ, অনেকগুলো হোল থাকে, হ্যাঁ, অনেকগুলো গর্ত থাকে, সেই গর্ত দিয়ে তো পানি হুড় হুড় করে ঢুকবে। তো জাহাজ তো হচ্ছে এখন ওই মানে অর্ধেকের বেশি হচ্ছে পানিতে ডুবে আছে। তো বাংলাদেশের অবস্থা ঠিক এরকম, যে বাংলাদেশের দুর্নীতির কারণে বাংলাদেশ এক টাইপের হচ্ছে এখন পানির নিচেই পড়ে আছে। বাংলাদেশ যে হচ্ছে ভাসবে, হ্যাঁ, সেই পরিস্থিতি, মানে সেই পরিস্থিতিতে আমরা এখন পর্যন্ত যেতেই পারিনি। তার মধ্যে যে রাজনৈতিক যে উলটপালট বা রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলোর মাধ্যমে হচ্ছে মানে আরো বরং মানে খারাপ প্রভাব বাংলাদেশে পড়তেছে, বাংলাদেশের জনগণের উপর পড়তেছে, অর্থনীতির উপরে পড়তেছে, হ্যাঁ, বাংলাদেশের প্রতিরক্ষার উপর পড়তেছে। তো এটার থেকেও ভয়ঙ্কর, মানে এখন তো যা আছে তা আছে, ভালো আছি, কিন্তু এটার থেকে ভয়ঙ্কর ভবিষ্যতে হতে পারে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কারণ আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, ভুল বন্ধু চুজ করেন, তখন দেখা যাবে যে আমাদের যা আছে সেটাও আমাদেরকে হারাতে হবে। এই যে জাহাজ আছে, সেই জাহাজ নামে কিছু থাকবে না আমাদের। বাংলাদেশ যে আছে, বাংলাদেশই থাকবে না। তার কারণ যদি আপনি পাকিস্তানের সাথে এভাবে মানে সম্পর্ক বৃদ্ধি করতে করতে একসময় হচ্ছে পাকিস্তান দেখা যাবে যে হচ্ছে বাংলাদেশের তাদের প্রভাব পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তখন তারা পুনরায় বাংলাদেশকে ক্লেম করবে, তারা পুনরায় বাংলাদেশকে দাবি করবে তাদের পূর্ব পাকিস্তান হিসেবে। তো আমরা সেই দিন দেখতে চাই না। বাংলাদেশের আশেপাশে যতগুলো হচ্ছে সেভেন সিস্টার কলকাতা, রাইটফুল এগুলো হচ্ছে আমাদের। তার কারণ হচ্ছে যখনই হচ্ছে বাংলার যে নবাব ছিল, তখন হচ্ছে কিন্তু আপনার বাংলাদেশের এই পার্টিরই পুরা অংশের সেভেন সিস্টার, বাংলাদেশ, কলকাতা এগুলো সব মিলিয়ে তো হচ্ছে নবাব ছিল। দেন হচ্ছে আপনার কি হলো, ভাওয়েল রাজা যিনি আছে, হ্যাঁ, নাম ছিল হয়তো সম্ভবত দ্বিজেন্দ্র বাহাদুর চৌধুরী বাহাদুর, দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরী বাহাদুর। তো ওনারাই হচ্ছে তখন হচ্ছে আবার দ্বিতীয় রাজা ছিল। তো ব্রিটিশ সরকারের ক্ষমতার বলে এসেছিল। তো এরপরে তো হচ্ছে তার তখন হচ্ছে ছেলে মেয়ে ছিল না, যার কারণে হচ্ছে আবার এটার নাকি এখনো কলকাতায়, মানে এটার মামলা নাকি কলকাতায় বা ইন্ডিয়ার কোর্টে এখন নাকি চলে, শুনেছি। তো এই ইতিহাসগুলো ঘাটলে দেখবেন যে হচ্ছে পুরো মানে বাংলার পার্টটা হচ্ছে সেভেন সিস্টার কলকাতা সব বাংলাদেশ মিলিয়ে হচ্ছে আমরা আসলে এই বাংলার পার্ট। তো এখন দেখা গেছে যে ইন্ডিয়া আসলে কেউ হচ্ছে খাবার পাইলে হচ্ছে ছেড়ে দেয় না, হ্যাঁ, তার কোলের কাছে নিয়ে গুটিয়ে রাখে। ইন্ডিয়ার অবস্থা হচ্ছে তাই। তো ওই ব্রিটিশ সরকারের যাকে হচ্ছে রাজা হিসেবে করলো, বাংলার রাজা হিসেবে করলো, সেও কিন্তু হচ্ছে থাকতে পারলো না, টিকে গেল। পরে হচ্ছে 12 ভূঁইয়াদের হচ্ছে এখানে দায়িত্ব দিল। তো এই সব ইতিহাস আসলে পড়লে দেখা যায় যে হচ্ছে বাংলাদেশ এটা আমাদের অধিকার, যে আমরা বাঙালির যে একটা ঐক্যবদ্ধতা অনেক আগে থেকে ছিল, ঠিক আছে, তারা হচ্ছে একটা দেশ ছিল, একটা বাংলার পার্ট ছিল। আর সেটা কি হচ্ছে মানে আলাদা করতেছে ইন্ডিয়ার পাকিস্তান মিলে। তারা হচ্ছে ওই বলে না, একটা মুরগির সামনে হচ্ছে একটা মুরগির দুপাশে হচ্ছে দুইটা হচ্ছে খেকশিয়াল, দুই দিক থেকে টানতেছে আর কি। এখন পাকিস্তান আর ইন্ডিয়ার হচ্ছে অবস্থা ঠিক একই রকম। তো সেই ক্ষেত্রে আমরা দুই দেশের কাউকে হচ্ছে ওইভাবে বিশ্বাস করতে পারবো না। কেননা এখানে তারা হচ্ছে আসলে মানে আমাদেরকে কামড়ে কামড়ে খাওয়ারই হচ্ছে তাদের হচ্ছে ভিতরে চেতনা। তারা যে আমাদেরকে আসলে সাহায্য করবে, হ্যাঁ, মানে তারা ওই বড়, ওই বলে না বড় মাপের লোক বা হচ্ছে বড় মাপের দিল, ইন্ডিয়ান বা পাকিস্তানি এরা তারা প্রমাণ করছে তারা আসলে বড় মাপের লোক না, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই উচিত তাদের থেকে সতর্ক থাকা। তো পৃথিবীতে শুধু এই তিনটা দেশই তো না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তাই তো না। আমরা যেহেতু হচ্ছে ইন্ডিয়ার পাকিস্তানের দ্বারা হচ্ছে মানে প্রতারিত হয়েছি, তারা বন্ধু বন্ধু করে হাত বাড়িয়ে আমাদেরকে হচ্ছে গিলে খাইতে চাইছে, তো আমরা কেননা হচ্ছে বিশ্বের আরো তো কতগুলো দেশ আছে তাদের সাথে সম্পর্ক আমরা বাড়াই, সমস্যা কি? দেখেন আপনার পাকিস্তানের আরো আমি কথা বলি। পাকিস্তান দেখা গেছে যে হচ্ছে লাইক দুর্মুখ সাপের মতো কিছুদিন আগে কাজ করছে। ইরানের সাথে যে যুদ্ধ লাগলো, ইরান ওখানে যে ইয়াকে বলে, মানে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে যে হচ্ছে তাকে নোবেল
পিস প্রাইজ দেওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনার সে হচ্ছে আপনার ওই ২ দেশের মধ্যে যুদ্ধ করছে। তো হয়তো তাকে হচ্ছে ওই আ ইয়ার জন্য হচ্ছে কি কয় তৈলমর্ধন করার জন্যই হচ্ছে আপনার এই কথাটা বলেছে। কিন্তু এখানে পাকিস্তান আ দেখা গেছে হচ্ছে ২ মুখে সাপের মতো কাজ করছে। আ এই ইরান ইরানকে তারা কিন্তু আসলে ওইভাবে হেল্প করে না যতটা হেল্প করা দরকার। ইরান প্রযুক্তিগতভাবে তারা স্ট্রং ছিল বলেই তারা ডিফেন্ড করতে পারছে। এখন বাংলাদেশের একটা প্রচারণা আমরা চালাই, সেটা হচ্ছে মানে গাজাকে নিয়ে, হ্যাঁ? বাংলাদেশের যে আমাদের মুসলমান সমাজ আছে তারা হচ্ছে সবসময় গাজাকে নিয়ে অনেক চিন্তিত থাকেন, হ্যাঁ? যে এটা আমি তাদের মধ্যে একজন। কিন্তু দেখেন, এই যে হচ্ছে গাজা, এটা হচ্ছে একটা রাজনৈতিক একটা থলে বলতে পারেন। একটা থলে ও ওইখানে মানে ঝুলাচ্ছে পুরো বিশ্ব মুসলমানদেরকে হচ্ছে আসলে করার জন্য, বিভ্রান্তিতে ফেলার জন্য। কেন বলছি? তার কারণ হচ্ছে ইরান, সৌদি, তুর্কি, হ্যাঁ? আপনার ইজিপ্ট, বা আশেপাশে যে জর্দান আছে বা হচ্ছে তারা চাইলে একদিন ইসরায়েলকে শেষ করতে পারে বা একদিনে আপনার ফিলিস্তিনিকে অ্যাটলিস্ট মুক্ত করতে পারে। তাদের কাছে সেই মানে প্রযুক্তি আছে, কিন্তু তারা কিন্তু করতেছে না এগুলো। তো সেখানে আপনি আমি, আমাদের দেশ বাংলাদেশ, হ্যাঁ? আমরা প্রযুক্তিগতভাবে কতটা দুর্বল, অর্থনৈতিকভাবে কতটা দুর্বল, তারপরেও আমরা শুধু হচ্ছে ওই যে চেতনায় বসবাস করি। মানে আমরা এমন মানে কেউ হচ্ছে ধার্মিক চেতনা নিয়ে পড়ে আছেন, কেউ আছে রাজনৈতিক চেতনা নিয়ে পড়ে আছেন, কেউ হচ্ছে ৭১-এর চেতনা, কেউ মানে জুলাইয়ের চেতনা। চেতনা দিয়ে তো ভাই কাজ হয় না, তাই না? চেতনা দিয়ে যেটা হচ্ছে আপনার ক্ষমতায় আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিছে, তো সেই অনুযায়ী তো আপনি কাজ করবেন। তো গাজার যে হচ্ছে পরিস্থিতি, আপনি এখানে হাই হতাশ করতে পারবেন। আপনি কিন্তু হচ্ছে তেমন কিছু করতে পারবেন না। যতটুকু আপনার সম্ভব আপনি করবেন। তবে আপনি যদি হচ্ছে এই সব কথা বলে যে বাংলাদেশের যে মুসলমান সমাজ আছে, হ্যাঁ? তাদেরকে পথভ্রষ্ট করে বাংলাদেশ নিয়ে যদি তারা ভাববে, সেখানেই হচ্ছে আপনারা মানে তাদেরকে হচ্ছে একটা বিভ্রান্ত ফেলে দেন। হ্যাঁ? ধার্মিক একটা আ মানে ইস্যু তৈরি করে, গাজার ইস্যু হোক বা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটের ইস্যু হোক, একটা তৈরি করে তাদেরকে বিভ্রান্ত ফেলে দেন। আর এর ফলাফল হচ্ছে যখন মানুষ বিভ্রান্ততে পড়ে যায়, তখন বাংলাদেশে যে একটা স্থিতিশীল রাজনীতি থাকবে, পরিস্থিতি থাকবে, সেই পরিস্থিতি থেকে আমরা মানে ভেঙে পড়ি বা আমরা হচ্ছে সেই পরিস্থিতি আর মানে স্বাভাবিক থাকে না। তো আমি বলবো আপনার মানে যারা মুসলমান ভাইরা আছেন, আমি বলবো যে হচ্ছে নিজেদের দেশের প্রতি যে ভালোবাসা সেটা বাড়ান। ঠিক আছে? ইসলামের প্রতি ভালোবাসা সেটা তো অবশ্যই মানে অতীব জরুরি। পাশাপাশি নিজের দেশের কথা আগে ভাবুন। তারপর ওই মুসলিম বিশ্বের যে হচ্ছে আরো দেশগুলো আছে তাদের কথা ভাববেন। আগে নিজের কথা ভাবুন, নিজের পরিবারের কথা ভাবুন, নিজের দেশের কথা ভাবুন। তারপরে হচ্ছে আপনি মুসলিম বিশ্বের কথা ভাবুন। কেননা আপনাকে আল্লাহ সেই ক্ষমতা দেয়নি এখনো। আপনি যে হচ্ছে গাজাকে রক্ষা করবেন সেই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করেননি এখনো। আপনি কিসের জন্য হচ্ছে এখানে হাই-হুতাশ করে মানে আপনি মানে নিজেরও ক্ষতি করতেছেন, আর বিভিন্ন যে মানুষগুলো আছে তাদেরকে বিভ্রান্তিতে ফেলতেছেন। এই আপনি বুঝতে পারছেন না? এই পরিস্থিতি তৈরি করার ফলে আমাদের বাংলাদেশে যে হচ্ছে আ মানুষগুলো যে মানে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেগুলো হচ্ছে আপনার ভেঙে চুরে একাকার হয়ে যায়। মানে সোজা কথা, আপনি পরের কথা ভাবতে আপনার নিজের কথা আপনি ভাবতে ভুলে গেছেন। তো আমাদের অবস্থা ঠিক এরকম হয় যে আমরা ধর্মের যে এই ইস্যুগুলো নিয়ে আমরা এতটা হচ্ছে আ মানে আ হয়ে যাই, মানে ইনভলভ হয়ে যাই, জড়িত হয়ে যাই, যার ফলে আমাদের যে দেশে আমাদের যে পায়ের তলে যে মাটিগুলো আছে, সেই মাটিগুলো রক্ষাতেও যে আমাদের কাজ করতে হবে, সেইগুলো আমরা ভুলে যাই। তো আ আমি বলব যে আগে বাংলাদেশের প্রতি হচ্ছে আ ফোকাস করুন। বাংলাদেশের সুরক্ষা নিয়ে ভাবুন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভাবুন, বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবুন। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনি যখন আপনার আল্লাহ তাআলা সেই আপনাকে তৌফিক দিবে, তখন আপনি হচ্ছে ওই গাজাকে নিয়ে ভাববেন, মুসলিম বিশ্বকে নিয়ে ভাববেন। ঠিক আছে? আর দেখেন, আমাদের এই বাংলাদেশে আমরা হচ্ছে
আমাদের মানে আমরা নদীমাতৃক দেশ এক, আমরা আমাদের হচ্ছে মানে একটা অংশ হচ্ছে জেলে সমাজ, আরেকটা হচ্ছে কৃষক সমাজ, হ্যাঁ? আমরা উৎপাদন নিয়েই হচ্ছে যে প্রকৃতির উপরে আমরা অনেকটা নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমাদের মা-বোনরা তারা কিন্তু আ আপনার মাঠে কাজ করেছে। একটা সময় মানে আমি দেখেছি, আমি যখন গ্রামে-গঞ্জে গেছি যে হচ্ছে গ্রামের গৃহবধূরা হচ্ছে আপনার আ মানে ফসল তুলতেছে, হ্যাঁ? ডাল তুলতেছে বা হচ্ছে ধান কাটতেছে, হ্যাঁ? স্বামীকে হচ্ছে সাহায্য করতেছে। তো এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে বোরকা পরে সারাক্ষণ বসে থাকো, এটাই তো হচ্ছে নিয়ম। কিন্তু দেখেন এটা হচ্ছে এইটা সম্পূর্ণই হচ্ছে আপনার মানে আরব ওয়ার্ল্ডের, হ্যাঁ? আরবি মানে আপনার মধ্যপ্রাচ্যের একটা সংস্কৃতি, হ্যাঁ? সাংস্কৃতিক বিশ্বাস সৃষ্টি হইছে। পাশাপাশি হচ্ছে এটা মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে হচ্ছে এটা সহিহ। হ্যাঁ, সেটা আমি আপনার সাথে সম্পূর্ণই একমত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন আমাদের দেশে তেল নাই। আমরা তেল বেচে অনেক সম্পদের মালিক হতে পারবো না। দেখেন আপনার সৌদির যুবরাজ তার আর না হলে হচ্ছে যে আমি যদি বলি ভুল বলবো, বেশি মানে ভুল, এটা ভুলই। ১০০ টার মতো আমি লাস্ট শুনেছি ১০০ টার মতো স্বর্ণের গাড়ি আছে তার, হ্যাঁ? যেটা হচ্ছে লন্ডন থেকে ইম্পোর্ট করছে, আমদানি করছে। তো তাদের কতটা টাকা থাকলে আমরা তো হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ হচ্ছে গাড়ি কেনাটাই হচ্ছে যে অনেক আ বিলাসিতা। সেক্ষেত্রে সৌদির বাদশাদের বা সৌদির রাজপুত্রদের আ মানে ১০০ মতো হচ্ছে স্বর্ণের গাড়ি থাকে, হ্যাঁ? পুরো গোল্ডের গাড়ি থাকে সোজা কথা। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের অয়েল আছে। তাদের অয়েল দিয়ে তারা অয়েল বিক্রি করে বিশ্বে তারা তাদের স্ত্রী সন্তানদেরকে খুব রাখতে পারে। মানে খুব আলিশান পরিবেশে রাখতে পারে। আমরা তো সেটা পারব না। আমাদের কিন্তু এখনো উৎপাদন করতে হবে। হ্যাঁ? আমাদের দেখেন আমাদের এই বাংলাদেশে যারা গার্মেন্টস কর্মী আছে বেশিরভাগই হচ্ছে নারী। তারা কিন্তু হচ্ছে আ গার্মেন্টসে তাদের যেতেই হবে। তাদের মা আছে, বুড়ো বাবা-মা আছে, কারো ভাই-বোন আছে, কারো সন্তান আছে, স্বামী আছে। তো এই মানুষগুলো আ দেখেন হচ্ছে কতটা পরিশ্রম করে তাদের পরিবারের জন্য আ মানে আ আয়ের উৎস হয়ে তারা হচ্ছে পরিবারকে সাপোর্ট করতেছে। তো এই যে এগুলো যে আপনি দেখছেন, এগুলো করতেছেন, হ্যাঁ? ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে এরা হচ্ছে না, এরা হচ্ছে কেন হচ্ছে কাজকর্মে যায়? এরা তো হচ্ছে ঘরে থাকা উচিত। আপনার ৪ দেয়ালের মধ্যে থাকা উচিত। এই চিন্তা ধারণা থেকে আপনাদের সরতে হবে। আপনার চিন্তা ধারণা উন্নত করতে হবে। কেননা আমাদের বাংলাদেশের আ কালচার বা সংস্কৃতি, হ্যাঁ? একরকম, আর অ্যারাবিক ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্যের সংস্কৃতি আরেক রকম। তো আপনি সেগুলো এখন একটা মানুষ সেই মন থেকে যদি হচ্ছে আ বিশুদ্ধ থাকে, পরিপূর্ণ থাকে, তো সেক্ষেত্রে আ আমার মনে হয় না কোনো মানে মানে সে কোনো পাপ করতে পারে। ঠিক আছে? তো আপনি মন থেকেই যদি বিশুদ্ধ না থাকেন, আপনি মানে হাজার পর্দার আড়ালে আপনাকে আটকে রাখলেও আপনি হচ্ছে ওই পাপ করবেনই। তো এগুলো সম্পূর্ণ আসলে মানুষের উপর নির্ভর করে। মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে। তো আমি বলব যে আমাদের বাংলাদেশে যে হচ্ছে আ ইসলামিক স্কলার আছে, বাংলাদেশের পরিবেশ, পরিস্থিতি এবং হচ্ছে সংস্কৃতি এবং হচ্ছে আমাদের যে হচ্ছে ইতিহাস, এগুলো ভালো করে আ বুঝে তারপর হচ্ছে আ একটা যে প্রভাব ফেলেন বা চাপ দেন, মানুষের উপর যে একটা প্রভাব ফেলেন বা চাপ সৃষ্টি করেন, সেগুলো করেন। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারাও তো হচ্ছে বাংলাদেশেই জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, দেখেছেন বাংলাদেশের পরিবেশটা কেমন। হ্যাঁ? আ আমরা আমরা অনেক রিচ ফ্যামিলি থেকে আসিনি। বাংলাদেশ অনেক রিচ ফ্যামিলি থেকে আসেনি। আমাদের কাছে অয়েল নেই, আমরা মানে বিশ্বে খালি বিক্রি করে হচ্ছে আলিশান জীবনযাপন করব। আমাদেরকে নিজেদেরকে কাজ করতে হয়, নিজেদেরকে ফসল ফলাতে হয়। হ্যাঁ? এখন হয়তো কিছু মানে প্রযুক্তি এসছে, আমরা শিক্ষিত হয়েছি। আ হয়তো কিছুটা আংশিকভাবে আমাদেরকে মানে আর্থিকভাবে, অর্থনৈতিক দিক থেকে আমাদেরকে হেল্প করতেছে। কিন্তু আমরা কিন্তু এখনো আ মানে গার্মেন্টস সেক্টর, আমরা হচ্ছে কৃষি নির্ভরশীল একটা জাতি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ওই একটা অংশকে, হ্যাঁ? মানে ওই নারীদেরকে একটা অংশকে হচ্ছে যদি একটা জায়গায় রেখে দেই, ঘর বোঝা করে রেখে দেই, আ তো সেটা হচ্ছে আমরা মানে আসলে সামনে এগোতে পারব না। দেশটাকে যে হচ্ছে স্ট্রং বানাবো সেইটা করতে পারব না। তবে আ অবশ্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা আ অন্যায়,
সেটা নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে। তো সেটা নিয়ে কখনোই পিছপা হওয়া